বিকেলে ম্যান্ডিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। রুমে ভালো লাগছিল না, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি। হঠাৎ দেখি সকালের ওই বয়স্ক লোকটা ছাদ থেকে নেমে আসছে। এমন সময় ম্যান্ডিটা আমার কোল থেকে লাফ দিয়ে সামনে থাকা বয়স্ক লোকটার উপর পড়ে। এটা দেখে আমি ভীতু ফেস করে দৃষ্টি শুরু করে বললাম, সরি সরি। লোকটা ধমকের সুরে বলল, কি সাংঘাতিক মেয়েরে বাবা, আমার গায়ের উপর বিড়াল ফেলছে। লোকটার কথা শুনে আমার খুব রাগ হল। ওনার কথা শুনে মনে হচ্ছে আমি যেন ইচ্ছে করে ফেলেছি। কোনো রকমে ভদ্রতা বজায় রেখে বলি, আশ্চর্য, আমি ইচ্ছে করে করেছি নাকি? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ম্যান্ডি নামতে গিয়ে হঠাৎ করেই আপনার উপর পড়েছে। ওনার দিকে ভালো করে লক্ষ্য করে দেখে বলি, এতে তো আপনার কোনো ক্ষতিও হয়নি, তাহলে শুধু শুধু কেন আপনি রিয়াক্ট করছেন? বেয়াদব মেয়ে একটা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। ফ্যামিলি শিক্ষার অভাব, কঠোরভাবে লোকটি বলল। ওনার কথা শুনে আমার ধৈর্যর বাঁধ ভেঙে যায়। আমাকে কিনা বেয়াদব বলেছে, আর আমার ফ্যামিলির দেওয়া শিক্ষাকে ছোট করে কথা বলছে। আমি রাগে ফুঁসতে ফুঁসতে বলি, শুনুন গুরুজন বলে এতক্ষণ অনেক সম্মান দিয়ে কথা বলেছি, কিন্তু আর নয়, আপনার মাথা ঠিক নেই। আগে মাথা ঠিক করে আসুন, তারপর কথা বলবেন। হুহ বলে আমি ওনাকে পাশ কাটিয়ে ছাদে চলে আসলাম। লোকটাও আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিচে নেমে গেলেন। ম্যান্ডি ছাদে থাকা ফুলের টবের কাছে গিয়ে মাটি হেচড়াতে থাকে। আমি ওর পাশে গিয়ে বলি, এমনিতেই অনেক টেনশনে আছি, আর তুই কিনা দিলি আরও একজন উজবুকের সাথে ঝামেলা বাঁধিয়ে। রেলিংয়ে দুই হাত দিয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে আছি, হঠাৎ দেখি ফারিয়া নামছে রিকশা থেকে। এখন হঠাৎ ফারিয়াকে দেখে আমি অবাক হয়ে যাই। দুই হাতে চোখ ডলে আবার তাকিয়ে ভালো করে দেখি, ঠিক দেখছি তো। নিচ থেকে ফারিয়া আমাকে দেখতে পেয়ে হাত দিয়ে ইশারা করে। আমি দ্রুত ম্যান্ডিকে কোলে তুলে নিয়ে নিচে আসতে থাকি। ফারিয়া আমার কোল থেকে ম্যান্ডিকে কোলে নিয়ে আদর করতে থাকে। বাসায় ঢুকে ফারিয়াকে বলি, হঠাৎ তুই আসলি? না মানে, না বলেই যে সেই জন্য বলছি। ফারিয়া ভ্রু যুগল উঁচিয়ে বলে, আন্টি ফোন করে আসতে বলেছিল। ফারিয়ার কথা শুনে আমি বলি, মমো বলেছে? আমাকে তো কিছু বলেনি এ ব্যাপারে। আমার বেস্টুর বিয়ে আর আমি না এসে থাকতে পারি কখনো? মুচকি হেসে ফারিয়া বলে। এই 1 মিনিট, ফারিয়া বিয়ে মানে কার বিয়ে? কি বলতে চাইছিস তুই? ছোট ছোট চোখ করে ফারিয়াকে প্রশ্ন করি। কার বিয়ে আবার? তোর বিয়ে। আমি অবাক হয়ে বলি, আমার বিয়ে? কে বলল তোকে এসব? আন্টি ফোন করে সবটা বলেছে। ইহান ভাইয়ার দাদু নাকি তোর সাথে ইহান ভাইয়ার বিয়ে দিতে নারাজ। কোনো কিছুতেই রাজি নয়, সেই জন্য আঙ্কেল রেগে গিয়ে বলেছেন আজকেই তোকে বিয়ে দেবে আঙ্কেলের বন্ধুর ছেলের সাথে। আর আজ সন্ধ্যায় তোর বিয়ে আঙ্কেলের পছন্দের ছেলের সাথে। ফারিয়ার কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আমি ধপ করে বিছানায় বসে পড়ি। ফারিয়া, তুই কি বলছিস এসব? তুই ঠিক বলছিস তো? আমার বিশ্বাস হচ্ছে না। ফারিয়া ভাবলেশহীনভাবে জবাব দেয়, আজব, তোর বিশ্বাস না হলে আন্টিকে গিয়ে জিজ্ঞেস কর। আন্টি নিশ্চয় তোকে ভুল বলবে না। আমি দ্রুত কিচেনে মোমের কাছে যাই। চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে বলি, মমো, এসব কি শুনছি আমি? আজ আমার বিয়ে, এসব কি সত্যি? মমো কাজ করতে করতেই বলে, হুম, যা শুনেছিস ঠিকই শুনেছিস। মমো, তুমি কি বলছো এসব? একবার ভেবে দেখেছ? অনেক ভেবে চিন্তেই এমন সিদ্ধান্ত তোর ডাড নিয়েছে। আশা করি তুই এর বিরোধিতা করবি না। মমো, এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আমি পারব না এই বিয়েটা করতে। ঈশিতা, এখন এসব বলার সময় নেই। অনেক লেট হয়ে গেছে।
তোর ডাড কথা দিয়েছে আজকেই বিয়েটা পড়িয়ে রাখবে। আর তুই চিন্তা করিস না, এখনই ওরা তোকে তুলে নিবে না। কয়েক মাস পর বড় করে অনুষ্ঠান করে সবাইকে জানিয়ে তুলে নিবে। তাই এখন তুই অন্য কিছু বলিস না প্লিজ। মোমের কথা শুনে আমার বুক ফেটে কান্না আসছে। কোনো রকমে কান্না সংবরণ করে ভাইয়ার কাছে আসি। ভাইয়া রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছিল। ভাইয়ার সামনে গিয়ে ঠাস করে ল্যাপটপ বন্ধ করে দিয়ে বলি, এসব আমি কি শুনছি ভাইয়া? তোরা সবাই মিলে কি শুরু করেছিস? ভাইয়া কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? আমি দাঁতে দাঁত চেপে বলি, কি হয়েছে মানে ডাড আমার বিয়ে দেবে আজকে ডাডের বন্ধুর ছেলের সাথে। তুই কিছু একটা করে বিয়েটা ক্যান্সেল করে দে। শেষের কথাটা অনুনয়ের সুরে বলি। ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, অসম্ভব, এখন কিছুতেই ক্যান্সেল করা যাবে না। আর যত তাড়াতাড়ি তোর বিয়ে হয়ে যাবে তত আমার রাস্তা ক্লিয়ার হবে। ভাইয়ার শেষের কথা শুনে আমার মাথায় আরো রক্ত চড়ে গেল। আমি কোনো কিছু না বলে সোজা আমার রুমে চলে আসি। দেখি ফারিয়া চিলমুডে পায়ের উপর পা তুলে দিয়ে বসে আছে। আমি মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভেবে ফোন নিয়ে ইহানের কাছে ফোন করি। ফোন রিসিভ করতেই আমি দ্রুত বলি, আপনি কোথায়? কেন? আপনি যেখানেই থাকেন না কেন দ্রুত এসে আমার সাথে দেখা করুন। একমাত্র আপনিই পারেন এই প্রবলেমটা সলভ করতে। আপনি জানেন এদিকে কি হতে যাচ্ছে। হুমম, জানি। হোয়াট? জানেন, তবে এখনো চুপ করে আছেন কেন? এছাড়া আমার উপায় নেই। কি করে আপনি এমনটা বলছেন? আপনি একবার আসুন, আমি সবার কথাকে উপেক্ষা করে আপনার হাতটা ধরতে চাই। ভেজা গলায় আমি কথাটা বলি। সরি ঈশিতা, আমি আমার দাদুর কথার অবাধ্য কিছুতেই হতে পারবো না। সো তুমিও বিয়েটা করে নাও। আর তুমি এত ভাবছ কেন? তোমার আর আমার মধ্যে তো এতটা ভেঙে পড়ার মতো কিছু ছিল না। ইহানের কথায় আমি অবাক হয়ে বলি, তাহলে আপনি যে সকল কথা বলেছিলেন সব মিথ্যে ছিল? ইহান ভাবলেশহীনভাবে বলে, আমার মনে হয় না তেমন কিছু বলেছি। আর তোমার প্রতি আমার যে সফট কর্নার ছিল ওটা আসলে কাজিন হিসেবে। আমি মুখ ফুটে আপনাকে কখনো বলিনি ভালোবাসার কথা, কিন্তু অজান্তেই ভালোবেসে ফেলেছি আপনাকে। আর আমার জীবনে প্রথম কোনো পুরুষের স্পর্শ পেয়েছি সেটা আপনার থেকে। আপনাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছি। আর এই সময় এসে আপনি এমনটা বলছেন, আমি মেনে নিতে পারছি না। আর আপনাকেও বলছি, কান খুলে শুনে রাখুন, অভিমানটা যদি জেদে পরিণত হয় তবে আপনার দিকে ফিরেও তাকাব না। বলে দ্রুত কল কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে মারি। ভ্যাগিস ফোনটা বিছানায় পড়েছিল, না হলে এতক্ষণ ফোনের জানটা বেরিয়ে যেত। ফারিয়া আমাকে উদ্দেশ্য করে বলল। আমার দিকে তাকিয়ে মিটমিট করে হেসে আরো বলতে থাকে, আমি তো ভেবেছিলাম ইহান ভাইয়া তোকে ভালোবাসে। আমি ধমক দিয়ে ফারিয়াকে বলি, ফারিয়া তুই আর কখনো আমার সামনে এই নামটা নিবি না। আমি শুনতে চাই না এই নামটা আর। বলে চোখ বন্ধ করে নেই। আমার দুই চোখে পানি টলমল করছে। ওদিকে ইহান আর ইয়া শপিং করে বাসায় ফিরছিল। ইহান ফোনের দিকে তাকিয়ে আবার ইয়ার মুখের দিকে তাকিয়ে বলে, ইয়া সবকিছু একটু বেশি হয়ে যাচ্ছে না? ইয়া কপাল কুঁচকে বলে, তুই ভাবিপুকে ভয় পাচ্ছিস ভাইয়া? এটা দেখে আমার খুব হাসি পাচ্ছে বলে মৃদু হাসতে থাকে। ফোনের ওপাশ থেকেই যে ঝাড়ি দিয়েছে, সামনে পেলে আস্ত চিবিয়ে খাবে, ইহান মনে মনে বলে। সন্ধ্যার পর দেখি ইয়া এসেছে, বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, বেশ সেজে গুজেই এসেছে দেখছি। আমি ইয়াকে দেখে অবাক হয়ে বলি, ইয়া তুমি এসেছ? ইয়া মুচকি হাসি দিয়ে বলে, আমার খালামণির মেয়ের বিয়ে আর আমি আসব না। তাই কখনো হয়? ইয়ার কথা শুনে আমি আরও অবাক হই।
এই তো কাল পর্যন্ত ভাবিপু ভাবিপু করে চিল্লিয়ে বেড়াত, আর আজ এখন আমাকে এত সহজেই খালামণির মেয়ে বলে সম্বোধন করছে। ইয়ার এই সম্বোধন শুনে আমার কষ্টটা আরো বেড়ে গেল। হতে গিয়েও হলাম না প্রিয় মানুষটার। সব কেমন এলোমেলো হয়ে গেল একদিনের মধ্যে। এত সবের পরেও এখনো আমি প্রে করছি এটা যেন স্বপ্ন হয়। আমি যেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি। ঘুম থেকে জেগে যেন দেখি সব আগের মতোই আছে। এইসব ভেবে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লাম। তাই ইয়া খালামনিও এসেছে নাকি তার বোনের মেয়ের বিয়ে দেখতে? ইয়াকে উদ্দেশ্য করে প্রশ্নটা করি। ইয়া ওর চুলগুলো এক হাত দিয়ে পিছনে ঠেলে বলতে থাকে, হুমম এসেছে তো। খালামনিকে হেল্প করছে হাতে হাতে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলি, সবাই কত স্বাভাবিকভাবে আছে, কিন্তু আমি কেন বিষয়টা স্বাভাবিকভাবে নিতে পারছি না? একটু পর ফারিয়া আর ইয়া রুম থেকে বেরিয়ে আবার রুমে আসলো হাতে অনেকগুলো প্যাকেট নিয়ে। একটা প্যাকেট ইয়া আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও এটা পরে আসো। এগুলো কে আনলো? বরের বাড়ি থেকে পাঠিয়েছে। ফারিয়া বলল। অসারের মতো আমি বসে আছি, আর ফারিয়া আর ইয়া আমাকে সাজাচ্ছে। আমি বাকশূন্য হয়ে আছি। গাল বেয়ে এক ফোঁটা অশ্রু পড়ল। ওদের আড়ালেই আমি হাত দিয়ে মুছে ফেললাম। না চাওয়া সত্ত্বেও বারবার চোখের সামনে ইহানের ফেস ভেসে আসছে। ইহানের বলা ভালোবাসি পিচ্চি বউ কথাটা মনে হতেই ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাঁদতে। অনেক কষ্টে সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না শেষ পর্যন্ত সফল হব কিনা এই প্রচেষ্টায়। গোল্ডেন কালারের বিয়ের শাড়ি পরিয়েছে। এসব কিছু আমার কাছে বিষ সমতুল্য মনে হচ্ছে। এসব কিছুর কোনো দামই নেই আমার কাছে। এসবটা যেন আমার মৃত্যুর আয়োজন আমার কাছে মনে হচ্ছে। যদি ইহানকে জড়িয়ে ধরে বলতে পারতাম, আমি তোমাকে ছাড়া সত্যি ভালো থাকতে পারবো না, তাহলে হয়তো মনের কষ্টটা একটু হালকা হতো। কিন্তু জানি এটা আর কোনোদিনই সম্ভব নয়। ভাইয়া এসে ইয়া আর ফারিয়াকে বলল আমাকে ড্রয়িং রুমে নিয়ে যেতে। ওখানে নাকি বর আর বরের গার্ডিয়ান এসেছে। ফারিয়া আর ইয়া আমার দুই পাশে আর আমি মাঝে। আমার পা যেন উঠছে না সামনে আগানোর জন্য। খালামনি আর আমার মম এগিয়ে আসলো আমার কাছে। আমি ওনাদের দিকে তাকালাম না। ওনারা কেন এটা হতে দিচ্ছে? ওনারা চাইলেই তো সব ঠিক করতে পারত, তা না করে আমাকে যেন বলি দেওয়ায় উঠে পড়ে লেগেছে। আমাকে নিয়ে বরের পাশে বসানো হলো। আমি কোনো দিকে তাকাইনি, নিচু হয়ে বসে আছি। যার সাথে বিয়ে ঠিক করা হয়েছে তার দিকেও একবারও তাকায়নি। আমার পিছনে সোফার পাশে ইয়া আর ফারিয়া দাঁড়িয়ে আছে। হঠাৎ লোকটা আমার দিকে আরেকটু চেপে বসল। আমি যতটা সম্ভব আরও জড়সড় হয়ে বসলাম। লোকটা তার হাঁটু দিয়ে আমার হাঁটুতে হালকা ধাক্কা দিল। আমি অবাক হয়ে যাচ্ছি ওনার আচরণ দেখে। মনে মনে খুব রাগ হচ্ছে। কি অদ্ভুত লোক, চেনা নাই জানা নাই, বিয়ে করতে আসছে আবার এরকম আচরণ করছে। সবার সামনে কিছু বলতেও পারছি না। মাথা নিচু করে বড় ঘুমটা টেনে বসে আছি। হঠাৎ কেউ একজন কাজীকে বিয়ে পড়াতে বলল। কাজী সাহেব প্রথমে পাত্রের নাম জিজ্ঞেস করল। ইহসান খান বলল, লিখুন পাত্রের নাম আবরার খান ইহান। নামটা শুনে আমি চমকে উঠি। আর আমার পাশে বসা বরবেশে থাকা মানুষটির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রই। বরবেশে ইহানকে আমার পাশে দেখে আমার মনের মধ্যে শান্তির পরশ বয়ে গেল। সকল দুশ্চিন্তা দূর হয়ে গেল। ইহান গোল্ডেন কালারের শেরওয়ানি পরেছে। ওকে দেখতে খুব সুন্দর লাগছে। ও ওর ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেছে। হঠাৎ ইহান সবার আড়ালে আমার দিকে তাকিয়ে ওর বাম চোখটা টিপ দেয় আর ইশারায় বলে, কেমন হলো চমকটা?
আমি দ্রুত আমার দৃষ্টি ঘুরিয়ে নিলাম, মনে মনে রেগে থাকার অ্যাক্টিং করব বলে সিদ্ধান্ত নিলাম। সবাই মিলে আমাকে বোকা বানানোর জন্য। অবশেষে 3 বার কবুল বলে রেজিস্ট্র পেপারে সাইন করে বিয়েটা সম্পন্ন হল। অজানা কাঙ্ক্ষিত অনুভূতি আমার মনের মধ্যে সাড়া দিতে লাগল। ইয়া হঠাৎ বলল, দাদু তোমার নাত বউকে দেখবে না বিয়ের সাজে? দেখব তো অবশ্যই। আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলেন, বৌমা তোমার কাছে যে গিফটের প্যাকেটটা দিয়েছিলাম ওটা নিয়ে আসো। আয়েশা বেগম এনে ইহসান খানের হাত দিলেন। দেখি আমার চাঁদ বদনী নাত বউটাকে। তখন ফারিয়া আমার ঘোমটা খুলতেই খান সাহেব কপাল কুঁচকে তাকিয়ে রইল। আমি সামনে তাকাতেই ইহানের দাদুকে দেখে চমকে উঠি। আর ভয় ভয় থাকি না, জানি কি বলবে এখন। বিকেলের ঘটনার জন্য আজকে তো একের পর এক চমক পেয়ে যাচ্ছি দেখছি। এখন মনে হচ্ছে বিকেলে ওনার সাথে ওভাবে কথা বলা মোটেও ঠিক হয়নি। আমাকে অবাক করে দিয়ে দাদু মৃদু হেসে বললেন, যখন বিকেলে এই দুষ্টু কিউট মেয়েটাকে দেখি তখন মনে মনে বলেছিলাম, এই কিউট মেয়েটা ইহানের বউ হলে ভালো হতো। আমার অজান্তেই আমার মনের চাওয়াটা পূরণ হয়েছে। দুজনকে বেশ সুন্দর মানিয়েছে। আমার দাদু ভাইয়ের চয়েজ আছে বলে আমার হাতে বক্সটা তুলে দিল। আমি দাদুকে সালাম করলাম। দাদু দোয়া করে বলল, তোমাদের ভবিষ্যৎ যেন সুখ শান্তিতে ভরে ওঠে। আমরা সবাই রাতে ডিনার করতে বসলাম। মমো আর খালামনি সার্ভ করছে। আমার পাশে ইহান বসেছে, ফারিয়া আরেক পাশে। ইয়া, ভাইয়া, ডাড, দাদু ওনারাও আছেন। সবাই একমনে খাবার খেয়ে যাচ্ছে। সবার দৃষ্টির আড়ালে ইহান আমার কানের কাছে হুইচপার ফিস ফিস করে বলল, ইউ আর রেডি টু ওয়েডিং নাইট। ইহানের কথা শুনে আমি চোখ বড় বড় করে চেয়ে ইহানের দিকে ভেঙচি কেটে খেতে থাকি। সবাই মিলে সারাদিন আমাকে অনেক কষ্ট দিয়েছে, তাই সবার সঙ্গে কথা বলবো না, আর বিশেষ করে ইহানের সাথে তো একদমই নয়। হঠাৎ আমার অস্বস্তি হওয়ায় ভারী শাড়ি গহনার জন্য দ্রুত কোনো রকমে খাবার শেষ করে সবার সম্মতি নিয়ে রুমে চলে আসি। শাড়ি চেঞ্জ করে প্লাজো আর টপ পরে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে ফারিয়া আমার কাছে এসে কিছুক্ষণ কথা বলে চলে গেল। যাওয়ার সময় মুচকে হেসে বলল, মানুষটাকে আঁচলে বেঁধে রাখিস, কারো নজর যেন না পড়ে। সকালে ফোন করব, কোনো কিছু লুকাবি না আমার থেকে। ঘড়ির দিকে তাকিয়ে আরও বলল, অনেক রাত হয়ে যাচ্ছে, তোদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না বলে ও দ্রুত চলে গেল। ফারিয়ার কথায় আমার মুখ লজ্জায় লাল বর্ণ ধারণ করল। আমার মনের ভিতর যে অনুভূতি হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। নতুন জীবনে পা রাখতে যাচ্ছি। একজন মানুষ যে কিনা আমার মাথার উপর ছাদ হয়ে থাকবে। দায়িত্ব কর্তব্য সম্পন্ন একজন, যাকে বলার আগেই আমার প্রয়োজনীয়তা বুঝে ফেলবে। জীবনের সকল বিপদ আপদে ওর বুকের মধ্যে আমাকে আগলে রাখবে। শান্তির সুখের নীড়ে নতুন একটি প্রজন্ম আসবে। সেই মানুষটি আর কেউ নয়, সে হলো আমার ভালোবাসার মানুষ ইহান। আজ থেকে সারা জীবনের জন্য দুজন দুজনার হয়ে গেলাম। বিছানায় বসে একা একা ভাবছিলাম। আমার এসব ভাবনার মাঝেই ইহান বাসর ঘরে ঢুকতে গিয়ে দেখে দরজার সামনে লাল ফিতা দিয়ে বাঁধা। তখন ইয়া দৌড়ে এসে এক হাতে ট্রেতে কেচি, আরেক হাত ইহানের সামনে বাড়িয়ে দিয়ে ইশারায় বোঝাতে থাকে, আগে টাকা তারপর কেচিটা নিয়ে ফিতা কেটে দেন, রুমে যাওয়া। ইহান ব্যাপারটা বুঝতে পেরেও কপাল কুঁচকে ইয়াকে উদ্দেশ্য করে বলে, কি হলো, এমন সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? ইয়া মেকি রাগ দেখিয়ে বলে, তুই বুঝতে পারছিস না ভাইয়া, আমি কি বলতে চাইছি। ইহান ভাবলেশহীনভাবে জবাব দেয়, না, বুঝতে পারছি না। ওকে ফাইন।
আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে রুমে যেতে হলে আমাকে টাকা দিয়ে তারপর রুমে যেতে হবে। কারণ আমি আর ফারিয়া আপু দুজনে মিলে অনেক কষ্ট করে বাসর ঘর সাজিয়েছি। তাই আমাদের বকশিশ দে। ইহান অসহায় ফেস করে বলে, আমি টাকা কই পাবো বোন? ইয়া দৃষ্টি শুরু করে বলে, কেন? তুই কি ফকির ভাইয়া যে টাকা কই পাবি বলছিস? আরে ফকির হলেও তো একটা পেশা থাকত। কিন্তু আমি তো স্টুডেন্ট মানুষ। তাইলে ভাব আমার অবস্থা এখন কি? এর মধ্যে সবাই মিলে বিয়ে দিয়ে দিল। এখন বউ পালার টাকা কই পাই সেই চিন্তায় আছি আমি। ইয়া নাক মুখ কুচকে বলে, কেন? তুই যে এত ফুটানি করে বেড়াস, এত শপিং, ফ্রেন্ডদের নিয়ে নামি দামি রেস্টুরেন্টে বসে খাস, তখন টাকা কই পাস শুনি? আমাকে বোকা বানানো বাদ দে ভাইয়া। আমি জানি তোর নামের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে। সো টাইম ওয়েস্ট না করে জলদি জলদি আমার বকশিসটা দিয়ে দে। ইয়া তোর জন্য অফার দিচ্ছি, টাকাটা মাফ করে দে, তাহলে আমি ডাক্তার হয়ে বিনা ভিজিটে তোর সহ তোর শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীকে ফ্রি ট্রিটমেন্ট করব। ইয়া চোখ কপালে তুলে বলে, ভাইয়া তোর থেকে পলিটিশিয়ানদের মতো কথা আশা করছি না। আর বুদ্ধিজীবীরা যা বলে সেটা তো আমাকে মানতেই হবে। সেটা হলো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। ইহান ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পকেটে হাত দিয়ে হাতটা মুঠো করে ইয়ার সামনে ধরে। ইয়া দুপাশে মাথা ঘুরিয়ে বলে, উহু তোর ফাঁদে আমি পা দিচ্ছি না, তুই হাত মেলে দেখা তারপর নেব, এছাড়া নয়। ইহান হাতের মুঠ খুলে ইয়ার সামনে 500 টাকার একটি নোট ধরে। ইয়া দাঁতে দাঁত চেপে বলে, অসম্ভব, এটা আমি নেব না। আর ফারিয়া আপু যাওয়ার সময় বলে গেছে বেশি করে টাকা নেওয়ার কথা, আর ওনাকে ভাগ দিতে হবে। রাত হওয়ার জন্য ওনার আম্মু বারবার কল করায় উনি আগেই চলে গিয়েছে। অবশেষে ইহান পকেট থেকে ওর ক্রেডিট কার্ডটা বের করে ইহার হাতে দিল, আর মৃদু হেসে বলল, এবার হ্যাপি? ইয়া একটান দিয়ে ইহানের কাছ থেকে কার্ডটা নিয়ে ইহানের হাতে কেচি ধরিয়ে দিল। ইয়ার মনে হচ্ছে ও খুশিতে নাগিন ডান্স দিবে। থ্যাঙ্কস ভাইয়া। ইহান ফিতা কেটে কেচিটা ইয়ার হাতে ধরিয়ে দিয়ে বলে, পাসওয়ার্ড সেট করা আছে, তুই একবারে 10,000-এর বেশি তুলতে পারবি না নে। তুই কিন্তু চিটিং করলি ভাইয়া। এখন অনেক রাত হয়েছে তাই কিছু বললাম না। ওদিকে ঈশিতা রুমে বসে ওদের সব কথা শুনতে পাচ্ছিল। ইহানের বলা বউ পালা কথাটা শুনে রেগে আগুন হয়ে আছে। আর মনে মনে বলছে, আমি কি গরু ছাগল যে আমাকে পালবে? আচ্ছা রুমে আসুক, কোনো কথাই বলবো না, ফিরেও তাকাবো না। আর এমনভাবে বলল সবাই মিলে মনে হয় জোর করে বিয়ে দিয়েছে। দরজা লক করার শব্দে আমি চোখ তুলে তাকায় দেখি ইহান আসছে। আমি আমার দৃষ্টি নিচু করে নিয়ে যেমনভাবে পা ঝুলিয়ে বিছানায় বসেছিলাম অমনিই বসে থাকলাম। ইহান রুমের চারপাশে চোখ বুলিয়ে নিয়ে বিছানার দিকে এগিয়ে আসতে থাকে। সব কিছু তো ঠিকঠাকই আছে দেখছি। রুম সাজানো, ফুল দিয়ে বেড সাজানো, কিন্তু আসল জায়গাই ঠিক নেই। মহারানী এখনো রেগে বোম হয়ে আছে। কোথায় ভেবেছিলাম বাসর ঘরে ঢুকে দেখব বউ বড় ঘোমটা দিয়ে বিছানার মাঝে বসে থাকবে। আমি ঘোমটা সরিয়ে বউয়ের চাঁদ মুখ দেখব, আর মিষ্টি মিষ্টি কথা বলবো। সেখানে কিনা দেখছি বউ ফুটবলের মতো মুখ করে বসে আছে। আমার গা ঘেঁষে বসে আমাকে উদ্দেশ্য করে বলে, এসব কি পরে আছো তুমি? আমি কঠোরতা বজায় রেখে বলি, কেন? দেখতে পাচ্ছেন না চোখে সমস্যা হয়েছে নাকি? ইহান হঠাৎ ওভাবেই বসা থেকে টান হয়ে শুয়ে পড়ে। এই তোমার মনে কোনো মায়া দয়া নেই? বাসর রাতে কেউ এইভাবে নিজের বরের সাথে ধমকের স্বরে কথা বলে? হঠাৎ ইহান আমার বাহু ধরে টান দিয়ে ওর বুকের উপর ফেলে। আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য মোচড়ামুচড়ি করছি।
এনার্জি লস না করে চুপ করে থাকো। আর সরি বলছি ফান করার জন্য। তোমাকে সারপ্রাইজ দেব বলে ফোনে বিকেলে ওমনটা বলেছিলাম। আর আমি জানতাম না ফারিয়া অতটা বাড়িয়ে বলেছে। আমি চেয়েছিলাম শুধু নামটা গোপন রাখতে। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে মেকি রাগ দেখিয়ে বলি, ছাড়ুন আমাকে, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমার বলার সাথে সাথে ইহান আমাকে ছেড়ে দিয়ে উঠে বসে। আমি অবাক হয়ে যাই এটা দেখে। আমি বললাম ছেড়ে দিতে, আর অমনি ছেড়ে দিল। কই আদুরে গলায় কিছু বলবে। আমার রাগ ভাঙ্গাবে তা না করে ছেড়ে দিতে বললাম, আর অমনি ছেড়ে দিল। মনে মনে বলতে থাকি আমি। আমাকে আরও অবাক করে দিয়ে সোফার উপর থেকে একটা প্যাকেট থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, যাও অজু করে আসো। আমি চুপ করে বসে থাকায় ধমেকের সুরে বলে, কি হলো? শুনতে পাওনি কি বললাম? আমি কোনো কথা না বাড়িয়ে সোজা অজু করে আসলাম। তারপর একসাথে দুজন শুকরানা নামাজ আদায় করলাম। আমি জায়নামাজ রেখে ঘুরতে নিলে ইহানের সাথে ধাক্কা খাই। ইহান একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগেই ইহান একটা লাল বক্স থেকে লকেট সহ একটা চেইন বের করে আমার গলায় পরিয়ে দেয়। লকেটে A+E লেখা দেখে আমি কৌতূহলবশত জিজ্ঞেস করি, এখানে A+E লেখা কেন? তোমার তো মাথা মোটা, তাই তুমি বুঝবে না। আবরারের থেকে এ আর ইশিতারি। আবার অন্যভাবে ধরলে আবরারের এ আর ইহানের ইসো তুমি আর আমি দুজনে সবকিছুতেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। আমি মানেই তুমি আর তুমি মানেই আমি। তুমি শুধু আমারই। আমার কপালে ইহান ঠোঁটের স্পর্শ দিয়ে বলতে থাকে, যাকে 1000 বার দেখার পরেও আবার দেখতে ইচ্ছে করে, সে হলো তুমি। যার সাথে সারাদিন কথা বলার পরেও আরও কথা বলতে ইচ্ছে করে, সে হলো তুমি। আমার জীবনের সব কিছুতেই শুধু তুমি। ইহানের ছোঁয়ায় আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। আমার হৃদস্পন্দন বেড়ে যায়। ওর প্রতিটি নিঃশ্বাস আমি গুনতে পারছি। ইহানের কথাগুলো শুনে আমার মনে জমা বরফগুলো অজান্তেই গলতে শুরু করে। রাগ অভিমান দূরে ঠেলে ইহানের বুকে মাথা রাখি। সকালে ঘুমের মধ্যে নিজের উপর ভারী কিছু অনুভব হওয়ায় চোখ মেলে দেখি ইহান আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি উঠার জন্য নড়তেই ইহান ঘুম ঘুম কণ্ঠে বলে, কি হয়েছে? সাপের মতো এত নড়াচড়া করছো কেন? আমি কাঁপা কাঁপা গলায় বলি, অনেক লেট হয়ে গেছে, এবার উঠতে হবে। সবাই কি ভাববে বলুন এত দেরিতে উঠলে? ইহান ভাবলেশহীনভাবে বলে, আমার ঘুম পাচ্ছে, আমি আরও ঘুমাবো। আজব, আপনাকে ঘুমাতে নিষেধ করছে কে? আপনি ঘুমান, আমি উঠব এখন। অবশেষে বিছানা থেকে উঠে শাওয়ার নিয়ে বের হয়ে আসতেই দরজায় টোকা পড়ল। দরজা খুলে দেখি ইয়া দাঁড়িয়ে। আমাকে দেখে ইয়া মুচকি হাসি দিয়ে ওর হাতে থাকা শাড়িটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা পরে নাও, আম্মু দিয়েছে। আমি শাড়িটার দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলি, শাড়ি পরব। শাড়িতে আমার আনিজি লাগে, না পরলে হয় না? ইয়া মাথা ঘুরিয়ে বলে, উহু, আজকে তোমাদের বিয়ের প্রথম দিন, আজকে অন্তত শাড়িটা পরো। আর দাদু ভাই আছেন, এখন যদি তুমি এসব পরে ওনার সামনে যাও তবে কি বলবে? সো আজকের জন্য শাড়িটা পরো প্লিজ। ওকে ফাইন বলে শাড়িটা নিয়ে ছাড়িয়ে দেখতে থাকি। বেগুনি রঙের সিল্কের শাড়ি, দেখতে বেশ সুন্দর শাড়িটা। কষ্ট করে অনেক সময় নিয়ে শাড়িটা পরা শেষ করলাম। খুব ভালো না হলেও বলা চলে মোটামুটি হয়েছে শাড়ি পরাটা। সেদিনের পর বাসায় এসে ইউটিউব থেকে আরও কিছু শাড়ি পরার ভিডিও দেখেছিলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছি।
হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তেই দেখি 2 হাত দিয়ে পেছনে থেকে আমার কোমর জড়িয়ে ধরেছে ইহান। সামনে আয়নার দিকে তাকিয়ে আমার ঘাড়ে থুতনি রেখে ইহান বলে, এইবার ঠিক তোমাকে বউ বউ লাগছে। একদম পারফেক্ট ইহানের বউ লাগছে। তুমি সব সময় শাড়ি পরেই থাকবে কেমন? আমি ইহানের হাত ছাড়ানোর চেষ্টা করে বলি, ছাড়ুন এখন। রুম থেকে বেরোব। ইহান বিরক্ত হয়ে বলে, আজ থেকে তোমার ডিকশনারি থেকে এই ছাড়ুন শব্দটা ডিলিট করবে। জাস্ট বিরক্তিকর একটা ওয়ার্ড। হঠাৎ ইহানের ফোন শব্দ করে বেজে উঠায়। ইহান বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে রিসিভ করে। ফোনের ওপাশ থেকে লিজা বলে, গুড মর্নিং ইহান। গুড মর্নিং। এখন ফোন দিয়েছিস যে? লিজা অনেক উচ্ছ্বসিত কণ্ঠে বলে, আজ তোর জন্য সারপ্রাইজ আছে। ইহান কপাল কুঁচকে বলে, কিসের সারপ্রাইজ? লিজা। লিজা নামটা শুনে অজানা কারণেই আমার মুখের হাসি মলিন হয়ে যায়। লিজা বলতে থাকে, উহু, এখন বলা যাবে না। বললে তো সারপ্রাইজটা আর থাকবে না। তাই ওয়েট কর, সময় হলেই দেখতে পারবি। আচ্ছা। এখন আমি রাখছি বলে ইহান ফোন কেটে দেয়। আমি ইহানের দিকে না তাকিয়ে রুম থেকে বের হতে নিলে ইহান আমাকে বলে, ঈশিতা লিজা আমার স্কুল লাইফ থেকে ফ্রেন্ড। তাই ওর সাথে আমি এটুকু সম্পর্ক রাখতেই পারি। তুমি এর জন্য গাল ফুলিয়ে থেকো না, প্লিজ। ইহানের কথা শুনে আমি ভাবি, সত্যি তো উনি তো ঠিকই বলেছেন। আমার জন্য কি এখন উনি উনার ফ্রেন্ডদের সাথে কথা বলা বাদ দিবেন? আর ইহান তো সবসময় ওর আচরণ দিয়ে প্রুভ করে দেয় আসলে ওর জীবনে আমার মূল্য কতটা। এটা ভেবে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রুম থেকে বের হয়ে সবার সামনে যেতে কেমন জানি লজ্জা লাগছে, যা এর আগে কখনো হয়নি। কিচেনে গিয়ে দেখি মম রান্না করছে। মম, তোমাকে হেল্প করব? মম মিষ্টি হেসে বলে, যা খাবারগুলো ডাইনিং এ রেখে আয়। আমি এক এক করে খাবার সাজাতে লাগলাম। মম বলল, ইহানের দাদু নাকি আজকেই গ্রামের বাড়িতে চলে যাবে। ওনার নাকি শহরে থাকতে ভালো লাগে না। গ্রামের খোলা হাওয়ায় থেকে অভ্যসত হয়ে গিয়েছেন। ইহানের একটা ছোট কাকা আছেন, উনিও গ্রামে থাকেন। তার নাকি শুধু 2টা মেয়ে ছেলে নেই। হঠাৎ মম এসে বলল, যা ইহানকে ডেকে নিয়ে আয়, ব্রেকফাস্ট করবে। লিজার বাবা লতিফুর রহমান একসাথে বসে ব্রেকফাস্ট করছে। লিজা খুব চিলমুডে খাবার খাচ্ছে। কারণ লিজার বাবা বলেছে আজকে ইহানদের বাসায় নিজে গিয়ে ইহান আর লিজার বিয়ের কথা বলবে। হঠাৎ লিজার বাবার ফোন আসায় রিসিভ করে বলে, আজকেই যেতে হবে? আজকে না গেলে হয় না? আচ্ছা, তাহলে আমি অনলাইনে টিকিট কাটছি। ওকে ওকে। লিজা ওর বাবার কথা শুনে খাওয়া বাদ দিয়ে ওর বাবার মুখের দিকে চেয়ে থাকে। লিজার বাবা ঢোক গিলে বলতে থাকে, লিজা মামুনি, তুমি মন খারাপ করো না প্লিজ। আমার আর্জেন্ট কাজ পড়ায় আজ দুপুরেই সিঙ্গাপুরের উদ্দেশ্য রওনা দিতে হবে। দুপুরের প্লেনে এখান থেকে ঢাকা যাব আর রাতের প্লেনে সিঙ্গাপুর। বিজনেসের জন্য যে ডিল করেছিলাম ওখানে নাকি প্রবলেম দেখা দিয়েছে, আজ না গেলে হচ্ছেই না। লিজা ওর বাবার কথা শুনে মন খারাপ করে বসে। আর ঠোঁট ফুলিয়ে রাখে, কখন যেন চোখ থেকে পানি পড়বে এমন অবস্থা। লিজার বাবা মেয়ের মনের অবস্থা বুঝতে পেরে বলে, মামুনি, তোমার তো আর 2 দিন পরই ফাইনাল ইয়ারের এক্সাম। তাই বলছিলাম কি এক্সাম শেষ হতে হতেই আমি চলে আসব। আর এসেই ইহানের পরিবারের সাথে বিয়ের কথা বলে একদম বিয়ের ডেট ফিক্সড করে আনব, প্রমিজ করছি তোমাকে, এবার হ্যাপি। শেষের কথা শুনে লিজার মুখে হাসি ফোটে। আমি ইহানকে ডাকতে এসে দেখি ইহান শাওয়ার নিয়ে বের হচ্ছে। হঠাৎ ইহান আমার সামনে এসে ভেজা চুলে ঝাড়ি দেয়, আমার চোখে মুখে ফোঁটা ফোঁটা পানি ছিটে পড়ায় আমি চোখ বন্ধ করে ফেলি। আমার হাতে ভেজা টাওয়েল দিয়ে বলে, যাও নেড়ে দিয়ে আসো, নিজে থেকে দেখে তো কিছুই করতে পারো না।
আমি মুখ বেঁকিয়ে টাওয়ালে নিয়ে বেকনিতে চলে যাই নেড়ে দিতে। এসে দেখি ইহান জেল দিয়ে চুল সেট করছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। ওকে খুব সুন্দর লাগছে। হঠাৎ আমার সামনে হাত দিয়ে তুড়ি বাজাতেই আমি চমকে উঠি, আর তুতলিয়ে ব্রেকফাস্ট করার এর জন্য মমো ডাকছে বলে দ্রুত রুম থেকে বেরিয়ে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। জানতাম এখন ওখানে থাকলে নির্ঘাত আমাকে লজ্জায় ফেলতে কিছু না কিছু বলতো। তাই দ্রুত রুম থেকে পালিয়ে আসলাম। আমি ডাইনিংয়ে আসতেই মমো বলল, ঈশিতা তুই একা, ইহান কোথায়? আমি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলি, উনি আসছে। বলে ঘুরে থাকাতেই দেখি ইহান এসে চেয়ার টেনে বসে পড়ল। ভাইয়া, ডাড ও খাবার খাচ্ছে আর এটা সেটা বলছে। আজ কেমন জানি সবার সাথে খাবার খেতে আমার আনিজি লাগছে। আমি শুধু খাবার নেড়ে চেড়ে যাচ্ছি। কোনো রকমে খাবার শেষ করে রুমে চলে আসি। ইহান খাবার শেষ করে ওখান থেকেই ওর বাসায় চলে যায়। ওর দাদুকে নাকি ড্রপ করতে যাবে ও। কিছুক্ষণ পর ইয়া এসে আমাকে ডাকতে থাকে, ভাবিপু দাদু ভাই এখন চলে যাবে, তাই একটু বাইরে আসো। আমি মাথায় ঘোমটা টেনে ড্রয়িং রুমে গিয়ে দেখি খালামনি, মমো, ইহান আর ওর দাদু আছেন। দাদু আমাকে কিছু উপদেশমূলক কথা বলে সবার থেকে বিদায় নিয়ে রুম থেকে বের হলেন। ওনার পিছু পিছু খালামনি মমো গেলেন। আর আমি আমার রুমে এসে বেকনিতে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। ইহান গাড়ির গেট খুলে দিল। দাদু উঠে বসলেন। হঠাৎ সবার আড়ালে ইহান উপরে আমার দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল। কালকে আমার ইয়ার চেঞ্জ এক্সাম। বিকেলে পড়ার টেবিলে বসে পড়ছি আর পাশে থাকা ফোনের দিকে বারবার তাকাচ্ছি। ফোনের দিকে লক্ষ্য করার কারণ ভাবছি হয়তো ইহান যে কোনো সময় কল দিবে। তখন দাদুকে নিয়ে যাওয়ার পর আর এ পর্যন্ত ওর সাথে কথা হয়নি। না ইহান কল দিয়েছে আর না আমি কল দিয়েছি। কয়েকবার ফোন হাতে নিয়ে ভাবলাম কল দিয়ে দেখি ও ফিরেছে কিনা, কিন্তু আবার নামিয়ে রাখলাম ফোন। দেখি ও আমাকে কতটুকু ফিল করে, কল দেয় কিনা। এসব ভাবার মাঝে ইয়া এসে বিছানায় বসে বলল, ভাবিপু তুমি তো দেখছি ব্যস্ত পড়াশোনা নিয়ে, আমি এসে বিরক্ত করলাম না তো? আমি মৃদু হেসে ওর দিকে ঘুরে বসে বলি, না না একদমই নয়। আমার এখন পড়ায় মনোযোগ ছিল না, তুমি এসে বরং ভালো করেছ। তোমার সাথে গল্প করে রিফ্রেশ মাইন্ড নিয়ে আবার পড়ব। কাল থেকে তোমার এক্সাম? আমি ছোট করে বলি, হ্যাঁ। ভাবছি একবার ইহানের কথা জিজ্ঞেস করব ইয়ার কাছে যে ও ফিরেছে কিনা। সরাসরি ইহানের কথা বললে ইয়া আমাকে লজ্জায় ফেলবে, তাই একটু ঘুরিয়ে বলি, ইয়া দাদু ঠিকমতো বাসায় পৌঁছে ফোন করে জানিয়েছে? কখন পৌঁছেছেন? হ্যাঁ ভালোভাবেই পৌঁছে দিয়ে ভাইয়াও তো চলে এসেছে 3টার দিকে। ওহ। অনেকটা জোরতা নিয়ে বলি, তোমার ভাইয়া এখন কোথায়? ইয়া মুচকি হেসে বলে, তুমি কি ভাইয়াকে মিস করছো? আমি ঢোক গিলে বলি, মোটেও না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। ভাইয়া বাসায়ই আছে। লিজা আপু এসেছে একটু আগে, ওনার সাথে কথা বলছে রুমে বসে। ইয়ার কথা শুনে অজান্তেই আমার হাসি মুখটা চুপসে যায়। মনে খুব অভিমান হয়। সারাদিনে একবারও ফোন দিয়ে আমার কোনো খোঁজখবর নেয়নি, অথচ ঠিকই লিজার সাথে বসে গল্প করছে। ইয়া কপাল কুঁচকে আমাকে ইশারা করে বলে, কি হলো? কি ভাবছ ভাবিপু? আমি ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলি, কই কিছু না তো। আমার চুলগুলো কানের পাশে গুজে বলি, আচ্ছা ইয়া লিজা এর আগেও এসেছে তোমাদের বাসায়? না মানে বলতে চাইছি মাঝে মাঝে আসে নাকি? ইয়া ওর পা দুলিয়ে বলতে থাকে, হ্যাঁ আসেই তো। ইভেন আগে তো ঘন ঘন আসতো, মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে আসাটা কমিয়ে দিয়েছে। আমি ঠোঁট উল্টে বলি, ওহ। ওদিকে ইহান ওয়াশরুম থেকে বের হয়ে ওর রুমে লিজাকে দেখে অবাক হয়।
ইহান টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে বলে, লিজা তুই আজ হঠাৎ বলা নেই কওয়া নেই বাসায় আসলি যে? সকালে লিজার ফোনে বলা কথা মনে করে ইহান আরও বলে, এই কথাটাই ফোনে বলছিলি সারপ্রাইজ আছে? লিজা ইহানের রুমের সিঙ্গেল সোফায় বসতে বসতে বলে, উহু, সারপ্রাইজটা তোলা থাকল। তার আগে আমাকে এখন বল তুই খুশি হসনি আমার আশাতে? ইহান বিছানায় বসে লিজার কথা এড়িয়ে গিয়ে বলে, কোনো দরকার আছে কি? না এমনি ঘুরতে আসছিস? লিজা ঢোক গিলে জোরতা নিয়ে বলে, আসলে এই সপ্তাহেই তো আমাদের ফাইনাল ইয়ারের এক্সাম, আর আমার কিছু নোট লাগবে তাই তোর থেকে নিতে আসলাম। ইহান কপাল কুঁচকে বলে, আমার জানা মতে তোর কাছেই তো নোট করা আছে সব। আসলে আমার কয়েকটা নোট আমি খুঁজে পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করার পরও। ওহ আচ্ছা, বলে ইহান নোটস বের করতে থাকে। আন্টি কোথায় ইহান? আন্টিকে দেখছি না। নোট বের করতে করতে ইহান বলে, আম্মু তো বাসায়ই আছে। তাহলে তুই ভেতরে আসলি, দরজা খুলে দিল কে? ইয়া দরজা খুলে দিয়েছিল আর বলল তুই বাসায়ই আছিস। ও তোকে ডেকে দিতে চাইল, আমি বলেছিলাম থাক আমিই ডেকে নেব। ওহ আচ্ছা তুই বস, আমি ইয়াকে বলছি তোর জন্য কফি আনতে। ইহান ইয়াকে ডাকতে এসে দেখে ইয়া রুমে নেই। তখন ইহান ওর আম্মুর রুমের দরজার সামনে দাঁড়িয়ে, আম্মু তুমি কি ফ্রি আছো? আয়েশা বেগম ওনার কলেজের খাতা দেখছিলেন। চশমাটা খুলে বলেন, ভিতরে আয়। কিছু লাগবে? ইহান ভিতরে গিয়ে বলে, ইয়াকে দেখছি না, ওকে দরকার ছিল। লিজা এসেছে, ওর জন্য কফি আনতে বলছিলাম সেই জন্য আর কি। আয়েশা বেগম উঠে দাঁড়িয়ে বলে, ইয়া ঈশিতার ওখানে গিয়েছে। আচ্ছা আমি বানিয়ে দিচ্ছি বলে কিচেনে চলে যান। ইহান বিছানায় বসে ফোন স্ক্রুল করছে আর লিজা এটা সেটা বলছে। এর মাঝে আয়েশা বেগম 2 কাপ কফি হাতে ইহানের রুমে আসতেই লিজা বসা থেকে উঠে দাঁড়িয়ে আয়েশা বেগমের কাছে গিয়ে কফির ট্রেটা হাতে নিয়ে বলে, আন্টি তুমি কষ্ট করে আনতে গেলে কেন? আয়েশা বেগম কুশলাদি বিনিময় করে, তোমার বাবা মা কেমন আছে লিজা? সবাই ভালো আছে। তোমার শরীর স্বাস্থ্য কেমন আছে আন্টি? তুমি কিন্তু আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছ। আয়েশা বেগম মৃদু হেসে বলেন, তুমি অনেকদিন পর দেখছ তো সেই জন্য এরকম মনে হচ্ছে। তা লিজা তুমি একা আসছো, নীরাকে সাথে আনতে পারতে। আসলে ওদের কাউকে বলা হয়নি আমি আসব। বললে তো সব কয়টা পিছু নিত। আমার কিছু নোটস লাগবে তাই ভাবলাম ইহানের থেকেই নিয়ে আসি। আর ইহানি তো সবকিছু সুন্দর করে নোটস করে রাখে। ওহ আচ্ছা বলে আয়েশা বেগম রুম থেকে বেরিয়ে যান। লিজা 1 কাপ কফি ইহানের দিকে বাড়িয়ে দেয়। ইহান ফোনের দিকে তাকিয়ে লিজার হাত থেকে কফিটা নেয়। লিজা কফিতে চুমুক দিয়ে বলে, এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছে তাই তুই আমাকে একটু বাসায় ড্রপ করে দিয়ে আয়। আমি তো গাড়ি আনিনি, রিকশায় করে আসছি। ইহান কফি খেতে খেতে বলে, আজ হঠাৎ গাড়ি আনিসনি কেন? লিজা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আসলে ভাবলাম রিকশাতেই যাই, একটু খোলা বাতাস পাবো সেই জন্য। ইহান দাঁতে দাঁত চেপে বলে, এতই যখন রিকশা ভ্রমণ করার শখ তাহলে দিন সকালে আসতি, সন্ধ্যা করে না এসে। তাহলে ডাবল রিকশা ভ্রমণ করতে পারতিস, আসা যাওয়া মিলে। লিজা রাগে গজগজ করতে করতে বলে, তুই যদি না নিয়ে যাস সরাসরি না বলে দে, আমি একাই যেতে পারব। ইহান ঘড়ির দিকে তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা চল, তোকে নামিয়ে দিয়ে আসি। লিজা মনে মনে খুব খুশি হয়। থ্যাঙ্কস তোকে। ইহানের পিছু পিছু নিচে নেমে আসে লিজা। ভেবেছিল ইহানের বাইকে যাবে, সেখানে দেখে ইহান গাড়ির সামনে গিয়ে দরজা খুলে দিচ্ছে। ইয়া একটু আগেই চলে গিয়েছে। সনধ্যায় আমার কফি খাওয়ার অভ্যেস।
বেকনিতে দাঁড়িয়ে আছি, এক হাতে কফির মগ। চারিদিকে অন্ধকার নেমে গেছে। রাস্তার পাশে পুলে সোডিয়ামের আলো জ্বলছে। কফিতে ঠোঁট ছোঁয়াতেই হঠাৎ নিচে দেখি ইহান গাড়ির দরজা খুলে দিচ্ছে আর লিজা গাড়িতে উঠছে। আমি নিজেকে আড়াল করে দাঁড়িয়ে রইলাম। আর বেকনিতে লাইট অফ থাকায় ইহান উপরে তাকালেও হয়তো দেখতে পারবে না। ইহান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। তার মানে ইহান লিজাকে পৌঁছে দিতে গেল। এটা দেখে আমার রাগ প্লাস কান্না দুটোই পাচ্ছে। কফি না খেয়ে বেলকনি দিয়েই নিচে ছুঁড়ে ফেলি। রুমে এসে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ি। কিছুক্ষণ পর মম এসে, ঈশিতা এখন শুয়ে আছিস যে, শরীর খারাপ নাকি? আমি উঠে বসতে বসতে বলি, না মম, ঠিক আছি, কোনো প্রবলেম নেই। মম আমার পাশে বসে বলে, তা তোর প্রিপারেশন কেমন? আমি মাথা নেড়ে বলি, ভালো। চল তাহলে খাবার খেয়ে নিবি। তুমি যাও, আমি আসছি। ডাইনিংয়ে গিয়ে দেখি ভাইয়া বসে আছে আগে থেকেই। ডাডকে না দেখতে পেয়ে বলি, মম, ডাড কোথায়? খাবে না? মম খাবার সার্ভ করতে করতে বলে, অফিসে মিটিং ছিল, ওখানে নাকি খাবারের আয়োজন করা হয়েছিল, খেয়ে আসছে, তাই খাবে না। আমি ছোট করে বলি, ওহ ইস্যু, তোর তো কাল এক্সাম। তা প্রিপারেশন কিরকম তোর? না, পরীক্ষায় বড় বড় 2টা গোল্লা পাবিনি, সেই চিন্তায় মুড অফ করে রেখেছিস। চিন্তা করিস না, তোর তো বিয়েই হয়ে গেছে, আর এত পড়ে কি হবে? সেই তো শ্বশুর বাড়ি গিয়ে থালা বাসন মাজতে হবে। আহ, ইরফান হচ্ছে টাকি? তোর এখনো ছোট বোনের পিছে না লাগলে হয় না। মম চোখ রাঙিয়ে ভাইয়াকে বলল। আজকে ভাইয়ার কথায় আমি কোনো রিয়াক্ট করলাম না। অন্য সময় হলে পায়ে পা বেঁধে ঝগড়া করতাম, কিন্তু আজকে মনটা খারাপ থাকায় কিছু না বলে খাবার খেতে লাগলাম। অল্প কিছু খেয়ে হাত ধুয়ে উঠে পড়লাম। মম কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, ঈশিতা, হাত ধুয়ে উঠলি? কিছুই তো তেমন খাসনি। আমার পেট ভরে গিয়েছে বলে দ্রুত রুমে চলে আসি। কিছু পড়া কমপ্লিট না হওয়ায় ভালো না লাগলেও পড়তে বসি। ঘড়ির কাঁটা রাত 11:45 বাজে। ইহান পড়া শেষ করে বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে ঈশিতার নাম্বারে কল করে। ফোনের স্ক্রিনে আলো জ্বলতেই দেখি ইহানের নামটা ভেসে উঠল। আমি বইয়ের দিকে দৃষ্টি সরিয়ে নিলাম। সারাদিন পর এখন ফোন দিয়েছে, ধরব না ফোন। পরপর 5বার ফোন আসার পরও রিসিভ করিনি। তখন দেখি মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে দেখি, কুইকলি পিক আপ দ্য ফোন, নাইদার, আই উইল কাম টু ইউ ইনস্ট্যান্টলি। মেসেজটা পড়ে কিছুক্ষণ ভাবলাম, সত্যি সত্যি যদি এখন এত রাতে আসে সবাই কি ভাববে? আর ফোন না ধরলে নিশ্চয় চলে আসবে। তাই অবশেষে ফোনটা রিসিভ করলাম। রিসিভ করে চুপ করে থাকলাম। কি হলো, কথা বলছো না কেন? সারাদিনে তো একবারও বরের খোঁজ নাওনি। এখন আমি ফোন দিচ্ছি তাও রিসিভ করে কথা বলছো না কেন? আর আপনি? 4 দিন পর এখন আপনার মনে হলো আপনার বউ একটা আছে, তার কাছে কল দেওয়ার কথা। ইহান শব্দ করে হেসে বলে, আমি জানি তুমি রাগ করেছ, তাই এরকম বলছো। তা ম্যাডাম, আমি সারাদিন সত্যি বিজি ছিলাম, তাই ফোন দেওয়া হয়নি। আমি দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলি, জানি তো। সারাদিন খুব বিজি ছিলেন, ইভেন নিজে চোখেও দেখেছি, নতুন করে আপনাকে বলতে হবে না। সন্ধ্যার দিকে ফোন দিতে গিয়ে ভাবলাম, তোমার তো কাল থেকে এক্সাম, তখন হয়তো পড়াশোনা করবে, তাই ফোন করে বিরক্ত করিনি। আমি নই সেই সময় ফোন দিলে আপনি নিজেই বিরক্ত হতেন। মানে? আচ্ছা, এসব বাদ দেও। আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, তাই সুইটহার্ট ভিডিও কলে আসো। আমি কাট গলায় বলি, আমি পারবো না এখন ভিডিও কলে কথা বলতে।
কেন? সারাদিন তো সবাইকে দেখেছেন, এখন আমাকে না দেখলেও হবে। ইহান কপাল কুঁচকে ভেবে বলে, এই তুমি হেয়ালি বাদ দিয়ে স্পষ্ট করে বলো তো কি বলতে চাইছ। আমি বুঝিয়ে বলছি, সমস্যা নেই, আপনি আপনার লিজার সাথে ভিডিও চ্যাট করুন। সারা বিকেল তো দুজন গল্প করে কাটালেন, লং ড্রাইভে গেলেন, তাই রাতটা ওর সাথেই ভিডিও কলে কাটান। ইহানের কাছে এতক্ষণে সবটা ক্লিয়ার হল, ঈশিতার এরকম কথা বলার কারণ কি। লিজা নোটস নিতে আসছিল, আর আমি ওকে বাসায় পৌঁছে দিতে গিয়েছিলাম, নট লং ড্রাইভে। নোটস নিতে ওয়েল, নোটস অন্য কারো থেকে নিতে পারত না? আর ওনার নিজের কোনো নোটস নেই? আপনিই বা রাত হওয়া সত্ত্বেও ওকে গাড়ি করে পৌঁছে দিতে গিয়েছেন কেন? ঈশিতা, তুমি বাচ্চাদের মতো কথা বলো না প্লিজ। লিজা আমার বাসায় আসছিল, ওকে ঠিকমতো বাসায় পৌঁছে দেওয়া আমার রেসপন্সিবিলিটি। আর নোটস একজনের থেকে নিতেই পারে, এটা কমন ব্যাপার। তুমি শুধু শুধু এই সামান্য ব্যাপার নিয়ে রিয়াক্ট কেন করছো? আমি ধরা গলায় বলি, এখন আমার সব কথা আপনার কাছে রিয়াক্টই মনে হবে। আমি তো এখন আপনার প্রেমিকা না যে আমার কথা শুনতে ভালো লাগবে। এখন যে বউ, সেই জন্য মূল্য নেই। ইহান ধমক দিয়ে বলে, স্টপ ঈশিতা, আমি তোমার কাছ থেকে এরকম ডার্টি মাইন্ডের কথা এক্সপেক্ট করিনি কখনো। আর তোমাকে সকালেই বলেছি লিজা আমার ফ্রেন্ড, ওকে কেন তুমি তোমার প্রতিদ্বন্দ্বী ভাবো আমি বুঝতে পারি না। বলে ইহান ফোন কেটে দিয়ে ফোনটা ছুঁড়ে ফেলে পাশে। আঙ্গুল দিয়ে কপালে স্লাইড করতে থাকে, আর রাগটা কমানোর চেষ্টা করে। সারাদিন সত্যি ফোন দেওয়ার সময় হয়ে ওঠেনি, দাদুকে পৌঁছে দিয়ে বাসায় আসতে আসতে 3টা বেজে যায়। এসে শাওয়ার নিয়ে ট্রাড লাগায় বিছানায় শুতেই ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে বিকেলে জেগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই লিজা আসে। এসব ভেবে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ইহান। তারপরে ভাবতে থাকে, ওকে একটু বেশিই বলে ফেললাম কিনা। কাল ওর এক্সাম, এই পরিস্থিতিতে তো পরীক্ষা খারাপ হতে পারে। তাছাড়া ও তো আমার কাছ থেকে একটা কল আশা করতেই পারে, ভুলটা আমারই হয়েছে। এই ভেবে চিন্তা করতে থাকে ইহান। আমি লাইট নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই আমার গাল বেয়ে অশ্রু পড়তে থাকে। হঠাৎ আমার দরজায় টোকা পড়ায় খুলে দেখি ইহান দাঁড়িয়ে আছে আমার সামনে। ওকে এই সময় এখানে দেখে আমি অবাক হয়ে যাই। ইহান আমাকে পাশ কাটিয়ে ভেতরে এসে দরজা লক করে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে আমার গাল বেয়ে পড়া পানি মুছে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, মাথা থেকে রাগের ভূত দূর করো। আর কালকের পরীক্ষাটা যেন আশানুরূপ হয় কেমন। আমি কাঁপা কাঁপা গলায় বলি, আপনি এখন এখানে আসলেন কিভাবে? কিভাবে আবার পায়ে হেঁটে? না, বলছি যে মেইন দরজা কে খুলে দিল? এত রাতে কলিং বেল চাপব না বলে ইরফানকে ফোনে দরজা খুলে দিতে বলি। ইরফান খুলেছিল। আপনি এখন আসছেন, সবাই কি ভাববে বলুন তো? ইহান আমাকে আরো টাইট করে জড়িয়ে ধরে বলে, কে কি বলল আই ডোন্ট কেয়ার। তবে আমার বউ কি বলল সেখানে আই অ্যাম সিরিয়াস। আর আমি আমার বিয়ে করা বউয়ের কাছে এসেছি, সো নো প্রবলেম। আমি কিছু না বলে চুপ করে থাকি। আমার মনের কোণে ক্ষোভ থেকেই যায়, তখন আমাকে ডার্টি মাইন্ড বলেছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না এখনো। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো বলে ইহান কিস করে বাই বলে চলে যায়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করার সময় ভাইয়াকে বলি, ভাইয়া তুই আমাকে আজকে একটু নামিয়ে দিয়ে আসবি প্লিজ। ভাইয়া খাবার চিবাতে চিবাতে কপাল কুঁচকে বলে, আজ হঠাৎ আমাকে বলছিস যে? আমি খাবার মুখে পুরে বলি, তুই নিবি নাকিনা বল, নইলে আমি রিকশাতেই যেতে পারবো। ইরফান কিছুটা আন্দাজ করতে পারে হয়তো ঈশিতার কোনো কারণে ইহানের উপর রাগ হয়েছে। আর ইহানের কালকে রাতে ওভাবে আসা, এখন ঈশিতার কথা শুনে ইরফান শিওর হয় ঈশিতা রাগের থেকেই এমনটা বলছে। হাত ধুতে ধুতে ইরফান বলে,
আচ্ছা, রেডি হয়ে আয় দ্রুত, আমার আবার অফিসে যেতে হবে। ঈশিতা রেডি হচ্ছে আর মনে মনে বলছে, এই সময় বাসার সামনে থেকে রিকশা পাওয়া যায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে ইহান নিশ্চয় দেখে ফেলবে আর ফোর্স করবে ওর সাথে যাওয়ার জন্য, তাই আগে আগেই চলে যাই। ভাইয়ার বাইক থেকে নেমে মেডিকেলের দিকে যেতে থাকি। এখনো বেশি স্টুডেন্ট আসেনি, ফারিয়াও আসেনি। আমি ততক্ষণে আমার কাছে থাকা নোট খাতাটা থেকে রিভাইজ দিতে থাকলাম। হঠাৎ আমার চোখ যায় লিজা একটা মেয়ের সাথে কথা বলছে, অনেকটা সবার থেকে আড়ালে। লিজার মুখটা দেখতে পেলেও মেয়েটার মুখ দেখতে পায়নি অন্যদিকে ঘুরে থাকার জন্য। লিজা আজ সবার আগেই এসেছে, এটা দেখে আমি অবাক হই। ওনার কোনো ফ্রেন্ডদের কেউ দেখছি আসেনি মেবি। আমার এসব ভাবনার মাঝেই ফারিয়া আসে। আমি আর ফারিয়া দুজনে মিলে সিট খুঁজে বের করে পরীক্ষা হলে গিয়ে বসি। ইহান অনেকবার ঈশিতার নাম্বারে কল দেওয়ার পরেও ফোন রিসিভ হচ্ছে না বলে আসমা বেগমের কাছে ফোন করে। সালাম দিয়ে বলে, খালামনি ঈশিতা কোথায়, ফোন রিসিভ করছে না। ঈশিতা তো ফোন রেখে গিয়েছে, আজকে পরীক্ষা সেই জন্য ফোন রেখে গিয়েছে। ইহান ভ্রু কুঁচকে বলে, গিয়েছে মানে? কখন গিয়েছে? ইরফানের সাথে গিয়েছে। আচ্ছা ঠিক আছে বলে ইহান ফোন রেখে দেয়। আর ঈশিতার উপর রাগ জমে। আশ্চর্য, ঈশিতা এখনো রেগে আছে। আমি রাতে গিয়ে ওকে বোঝালাম তাও ও বুঝল না। আমি চুপচাপ বসে থাকায় ফারিয়া বলে, ঈশিতা তোর কি হয়েছে? কিছু বলছিস না যে? ফারিয়ার সিট আমার সামনে পড়েছে। আমি হালকা হাসার চেষ্টা করে বলি, কি বলবো? এক্সামে কি আসবে, কমন পাবো কিনা এটা নিয়ে টেনশনে আছি। আমাদের কথা বলার মাঝেই স্যার ম্যাডাম খাতা নিয়ে আসলেন। প্রশ্ন হাতে পাওয়ার পর মনে মনে সব উত্তর সাজিয়ে নিয়ে লিখতে থাকলাম। প্রায় সবই কমন পড়েছে। লেখার কিছু সময় পর আমি ওয়াশরুমে যাই। ইহান, আহিল, সাহেল, লিজা, নীরা ওর ওদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য অফিস রুমে যাচ্ছে। ওদের এক্সাম এই সপ্তাহের শেষের দিকেই। ইহানের টেনশন হচ্ছে, না জানি ঈশিতার এক্সাম কেমন হয়। এমনিতেই রাতে কথা কাটাকাটি হওয়ায় বেচারি ঠিকমতো রিভাইজ দিতে পেরেছে কিনা। ওয়াশরুম থেকে এসে লিখতে যাব তখন আমার বক্সের নিচে কোনো কাগজ দেখে বক্সটা সরিয়ে দেখি কয়েকটা নোট করা পেপারস। আমি অবাক হই এগুলো দেখে, সাথে সাথেই কেউ এসে আমার খাতাটা টান দিয়ে নিয়ে নেয়। স্ট্যান্ড আপ বলে আরও ধমকের সুরে বলল, কি করছো তুমি? হ্যাঁ, এসব কি তোমার হাতে কপি করছো? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। এখানে স্যার ম্যাম থাকা সত্ত্বেও তুমি অনায়াসে নকল করছো। প্রতিটা কথায় আমি কেঁপে উঠলাম। সবাই আমার দিকে চেয়ে থাকল, মুহূর্তেই আমার চোখে পানি চলে আসলো। আমি কান্না মিশ্রিত গলায় বললাম, বিশ্বাস করুন ম্যাম, আমি জানি না এটা এখানে কি করে আসলো। বিলিভ মি। আমার সাথে সাথে ফারিয়া বলে উঠল, ম্যাম ও ওরকম নয়, কোথাও একটা ভুল হচ্ছে আপনার। ম্যাম ফারিয়ার দিকে চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলে, তুমি চুপ থাকো আর তুমি বেরিয়ে আসো, কাম। আমি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকিয়ে বলি, প্লিজ ম্যাম একটু বোঝার চেষ্টা করুন। আমি এই পেপারসগুলো এখানে রাখিনি। তুমি একটু আগে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়েছিলে না? আমি ঢোক গিলে বলি, জি। ওই তো তখনই এটা নিয়ে এসেছ বাইরে থেকে। বাকি আরও দুজন স্যার এসে বললেন, এখানে আর সব স্টুডেন্টের এক্সামে প্রবলেম হচ্ছে, এখানে এসব ডিসকাস করাই। তুমি বের হও হলো থেকে। আমি নিঃশব্দে কাঁদতে থাকি। ম্যাম আমার হাত ধরে রুমের বাইরে নিয়ে আসে আর বলে, ছেলেদের সাথে নাচানাচি গান গাওয়া বাদ দিয়ে পড়ালেখায় মন দিলে আজ এই দিন হতো না, না নকল করতে হতো তোমায়। আমি ম্যামের কথা শুনে আশ্চর্য হয়ে যাই, উনি কোথায় থেকে কোথায় নিয়ে যাচ্ছেন বিষয়টা।
ম্যাম কঠোর ভাষায় আমাকে বলে, ইউ আর এক্সপেল। আমি খাতাটা এখনই অফিসে জমা দিয়ে আসছি। ম্যাম যেতে নিলে আমি ম্যামের পিছু পিছু বারান্দায় এসে হাতজোড় করতে থাকি। ইহানরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসতে নিলে হঠাৎ আহিল বলে, এই দেখ আমার সেই নিউ ক্রাশ ম্যাম না তিনতলার বারান্দায় দাঁড়িয়ে। আহিলের কথা শুনে ওদিকে তাকাতেই ইহান দেখে ঈশিতাও ওখানে। ইহান অবাক হয় আর ভাবতে থাকে, ঈশিতা পরীক্ষা দেওয়া বাদ দিয়ে ওখানে কি করছে, কোনো সমস্যা হয়নি তো ভেবে। ইহান কোনো কথা না বলে দ্রুত ওইদিকে যেতে থাকে। ইহানকে যেতে দেখে বাকিরা অবাক হয়ে ওর পিছু পিছু আসে। এই ইহান তোর কি হলো হঠাৎ? আমার ক্রাশকে দেখে আমার ছুটে যাওয়ার কথা, সেখানে তুই কেন যাচ্ছিস ভাই? আহিল কথাটা বলল। সাহেল আহিলকে ধমক দিয়ে বলল, ফাজলামি বাদ দে। কোনো কিছু হয়েছে, না হলে ইহান এভাবে ছুটে যেত না। ইহান যে দেখে ঈশিতা কাঁদছে আর ম্যাম বাজে ভাষায় ওর সাথে কথা বলছে, এটা দেখে ইহানের রাগে চোখ মুখ লাল হয়ে যায়। কোনো রকমে নিজেকে স্বাভাবিক করে বলে, ঈশিতা কি হয়েছে? ইহানকে দেখে ঈশিতার কান্না বেড়ে যায়। প্লিজ স্টপ ক্রাইং ঈশিতা। কি হয়েছে? এতক্ষণে সাহেল, আহিল, লিজা, নীরা ওরাও চলে এসেছে। ওরা ঈশিতাকে এখানে দেখে অবাক হয়। ম্যাডাম ইহানের দিকে নাক মুখ কুঁচকে বলে, এই মেয়ে কপি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। ইহান চোখ বন্ধ করে বলে, ইম্পসিবল। এটা কখনোই সম্ভব নয়। ইহানের সাথে সাথে সাহেল বলে, ম্যাম আপনি ভালো করে দেখে বলছেন তো? না মানে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? এই তোমরা কি বলতে চাইছ শুনি? আমি মিথ্যে বলছি? এই মেয়েকে জিজ্ঞেস করো। এই নিজেই বলুক এই পেপারগুলো আমি ওর কাছে পাইনি। ঈশিতা কাঁদতে কাঁদতেই বলে, ম্যাম আমি সত্যি বলছি, এটা কি করে ওখানে ছিল আমি জানি না। ইহান বলে, দেখি পেপারসটা হ্যান্ডরাইটিং চেক করব। ইহানের সাথে সাহেলও একই কথা বলে, পরে ম্যাডাম ঈশিতার পরীক্ষার খাতার সাথে পাওয়া নোট পেপারগুলো মেলে ধরে। ইহান সহ বাকিরা এটা দেখে অবাক হয়, হ্যান্ডরাইটিং সেইম। ম্যাম রেগে বলে, দেখেছ অযথা আমার টাইম ওয়েস্ট করলে তোমরা। বিশ্বাস হয়েছে তো এবার? চলবে ইনশাআল্লাহ।